ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা আল্লাহর রহমত। আমি স্পষ্ট করে বলছি, তিনি আল্লাহর রহমত ছিলেন। সকালে ঘুম ভাঙলেই আমরা ডানে তাকালেও স্বৈরাচারের দোসরদের দেখতে পাই, বামে তাকাই ফ্যাসিস্টদের দোসর, সামনে তাকাই তারা, পিছনে তাকাই তারা, সব জায়গায় তারা। যে বাংলাদেশে আগামীতে অধিকার আদায়ের জন্য কোন সন্তানকে মাঠে নামতে না হয়, কাউকে জীবন দিতে না হয়, রক্ত দিতে না হয়, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই বাংলাদেশের জন্যই আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। সুতরাং সেটা যদি করতে ব্যর্থ হই, তাহলে আপনারা নিশ্চিত থাকেন আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও রাজপথে আন্দোলন হবে, আবারও জীবন দিবে, আবারও রক্ত দিতে হবে আমাদের, হয়তো আপনাদের সন্তানদেরও জীবন দিতে হবে। এই জন্য আমরা চাই না আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা কেউ জীবন দিক। এখন এই যে মূল কথায় আমরা আসি, আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে হটালাম, স্বৈরাচারকে বিতাড়িত করলাম, কিন্তু বাস্তবিক অর্থে সকালে ঘুম ভাঙলেই আমরা ডানে তাকালেও স্বৈরাচারের দোসরদের দেখতে পাই, বামে তাকাই ফ্যাসিস্টদের দোসর, সামনে তাকাই তারা, পিছনে তাকাই তারা, সব জায়গায় তারা। বাংলাদেশের সর্বোচ্চ জায়গা যেখান থেকে দেশ পরিচালিত হয়, বাংলাদেশ সচিবালয়ে এখনো 95% চেয়ারে হাসিনার দোসররা বসা রয়েছে, খনিজের দোসররা বসা। এদেরকে চেয়ারে বসা রেখে সুন্দর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখলে এটা কিয়ামতের আগ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাধিকবার আমরা বলেছি, এখন পর্যন্ত তার সাথে আমাদের প্রায় 7-8 বার বৈঠক হয়েছে। প্রত্যেকটা মিটিংয়ে আমরা একটা কথাই বলেছি, স্যার আপনার চতুর্দিকে আওয়ামী দোসরদের সরান, ফ্যাসিবাদ মুক্ত করেন, ভারতের দালাল মুক্ত করেন, অন্যথায় আপনার এই সরকারকে ব্যর্থ করতে তারাই যথেষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা আল্লাহর রহমত। আমি স্পষ্ট করে বলছি, তিনি আল্লাহর রহমত ছিলেন। কারণ ওই মোমেন্টে, ওই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কেউ এই দায়িত্বে আসলে এতদিন এই বাংলাদেশ টিকতো কিনা, স্টেবল থাকতো কিনা, আই ডোন্ট নো। 5 তারিখ রাতেই আমরা স্যারের সাথে কথা বলেছিলাম, স্যার রাজি হয় নাই। 6 তারিখ রাজি হয় নাই। 6 তারিখ রাতে গিয়ে বিভিন্ন লাইনে কথা বলে স্যারকে ম্যানেজ করতে হয়েছে। তারপরে তিনি সিগন্যাল দিলেন, ওকে, এরপরে তিনি রাজি হয়েছেন। এই পরিস্থিতিতে তাকে আমরা বাংলাদেশের একটা মহা গুরু ভার তার মাথার উপরে চাপিয়ে দিয়েছি বা দায়িত্ব দিয়েছি। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, তিনি বাংলাদেশের জন্য ফিট, পারফেক্ট, যোগ্য, সব দিক দিয়ে ওকে, কিন্তু তার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন রয়েছেন যারা সামনে আপনার লোক বাংলাদেশের পক্ষে, আর ভিতরে ভিতরে তারা ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। আর এই দালালদের কারণে আজকে এই বাংলাদেশের এই নানান সংকট, এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা বারবার বলেছি এই উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। আপনারা যারা সরকারি চাকরি করছেন, কোনো আপত্তি নেই, পিপল সার্ভেন্ট, জনগণের সেবক, আপনারা জনগণকে সেবা দেন। কিন্তু আপনি সচিবালয়ে দাঁড়িয়ে কেন জয় বাংলা স্লোগান দিবেন? কেন জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন? কেন জামাতের নামে স্লোগান দিবেন? ওয়াই? আপনি সরকারের চাকরি করেন, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি কোন দলের পক্ষে স্লোগান দিতে পারবেন না। যে বাজারে দলের পক্ষে স্লোগান দেয়, এরা প্রত্যেকেই এই রাষ্ট্রের সাথে, জনগণের সাথে বেইমানি করছে। এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। বন্ধুগণ, আমরা এই বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চাই না, এবং ইনশাআল্লাহ হতেও দেব না। এটা আমাদের কমিটমেন্ট। শহীদদের রক্তের সাথে আমরা ওয়াদা করেছি, এই বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। তাই এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজকে এখানে 2 জন বিশেষ সহকারী রয়েছেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ম্যাডামের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি। তিনি নিজেও অসহায়। আমাদের নুরুল সাহেব ওসিফ ছিলেন একদিন, তিনি নিজে কান্না করার মতো একটা অবস্থা, বলে আমি আর পারছি না। কেন ম্যাডাম? বলে প্রত্যেকটা জায়গায় এত এত করাপশন এবং লাল ফিতার দৌরাত্ম, আমি অর্ডার দিলেও ফাইল ওই 3 নম্বর টেবিলে যাইতে মাস পার হয়ে যায়।